আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তুমিও অনেক কিউট বৌমনি। তাদের এমন কথোপকথনের মাঝেও নিশ্চুপ চশমা পরা মেয়েটা তিহু তার দিকে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার সুইটি, তুমি কথা বলছো না কেন? রাফা এগিয়ে এসে মেয়েটির মাথায় এক গাঁটটা দিয়ে বলল, ওই নীরা, কথা বলিস না কেন? স্ট্যাচু হয়ে গিয়েছিস নাকি? হুম হুম। অতঃপর সে মির্জা সাইমার দিকে ফিরে বলল, আচ্ছা মিমিয়া, তুমি তোমার মেয়েকে কোন গ্রহ থেকে ইম্পোর্ট করে আনছিলে বলো তো? হুম হুম। ও তো কারোর সাথে কথাও বলে না, সারাদিন পড়তে থাকে। এই দেখো, একটু আগেও পড়ছিল। আমি তো এক প্রকার ধরে বেঁধে নিয়ে আসছি। সারাদিন পড়ে পড়ে চোখটা খাইছে, আর তারপরও ওর পড়া লাগবে। মির্জা সাইমা বলল, কি করব বলো, বারণ দিলেও কখনো শোনে? কতবার বারণ করেছি, এত পড়াশোনার দরকার নেই। এইটুকু বয়স হবে, 9-এ পড়ে, তার ভেতর এত চাপ নেই মেয়েটা। তিহু হেসে বলল, টেনশন নট কাকিয়া, আই উইল ম্যানেজ। আপনার মেয়েকে আমি 2 দিনের মধ্যে এত দুরন্তর চঞ্চল বানিয়ে ফেলবো না যে আপনি নিজেই বলবেন আমার মেয়ে এমন কি করে হলো। মির্জা সাইমা বলল, দেখো তো কি করা যায়। যাই হোক, এখন তুমি আসো, তোমাকে একটু নিজে হাতে খাইয়ে দিই। কাল রাতেও তো কিছু না খেয়ে বেঘরে ঘুমিয়েছিলে। নীলটা সারা রাত জেগে তোমার সেবা করলো। তিহু এতক্ষণ হেসে হেসে কথা বললেও মির্জা সাইমার বলা শেষ কথাটায় সে চমকে তাকালো তার দিকে। সারা রাত জেগে সেবা করেছে মানে? মির্জা সাইমা পায়েসের বাটি থেকে সামান্য পায়েস চামচে কেটে ফু দিতে দিতে বলল, তা নয় তো কি, ছেলেটা আমার সারা রাত জেগে তোমার সেবা করছে। ও তো মনে হয় কালকে রাতে একদম ঘুমায়নি, খায়নি কালকে রাতে কিছু। কি জাদু করেছো বলো তো? আমাদের নিয়মতান্ত্রিক ছেলেটাও কালকে নিয়ম ভঙ্গ করে সারা রাত জেগেছে। মির্জা সাইমার প্রত্যেকটা কথায় যেন আকাশ থেকে পড়ছে তিহু। এমন একটা লোক কাল সারা রাত তার সেবা করেছে, ভাবতে কেমন যেন লাগছে। তবে সে আর প্রশ্ন করতে পারল না। মির্জা সাইমা এগিয়ে এসে এক এক করে খাইয়ে দিতে লাগলো তাকে। খাওয়ানো শেষে গল্পগুজব আর হাসি ঠাট্টায় কেটে গেল সমগ্র সকালটা। মির্জা সাইমার মাধ্যমেই পুরো বাড়ির সবার পরিচয় পেল তিহু। সে যতদূর বুঝলো, নীলের কাজিন মহল নেতাতই কম নয়। তার একজন ভাসুর, একজন দেবর সহ মোট চারটা ননদ আছে। বেশ ভালো লাগলো তিহুর ব্যাপারটা। এমনিতেই সে যত পরিবার অনেক বেশি পছন্দ করে, তার উপর সেই পরিবারে যদি থাকে এতগুলো কাজিন, তাহলে তো আর কথাই নেই। খানমহলের আজ নেমেছে নিস্তব্ধ অপরাহ্ন। সমগ্র ড্রয়িং রুম জুড়ে পিনপত নীরবতা। উপস্থিত গুটি কয়েক জীবের নিঃশ্বাস প্রশ্বাসের মৃদু গুঞ্জন ব্যতীত থমকে আছে সেখানকার বায়ুর সঞ্চালন। সকলের মধ্যে চাপা উত্তেজনা। দোতলার ঝুল বারান্দা দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে রাফা আর নীরা। রাফা হাঁ হয়ে নিচের দিকে তাকিয়ে বড়দের কথোপকথন শোনার চেষ্টা করছে। এদিকে ঠায় দাঁড়িয়ে থাকতে বিরক্ত হয়ে গেল নীরা। রাফাকে ঝাঁকিয়ে সে বলল, কি এত দেখছিস? চল না, রুমে যাই, আমার বায়োলজিকটা এখনো পড়া বাকি আছে। নীরার কথায় মেজাজ হারালো রাফা। সে কখন থেকে সে চেষ্টা করেছে নিচের কথোপকথন শোনার। খরগোশের ন্যায় কান খাড়া করে দাঁড়িয়েছিল সে। হঠাৎই নীরার এমন ধাক্কায় মনোযোগে বিঘ্ন ঘটতেই সে নীরার মাথায় এক গাঁটটা দিয়ে বলল, কিসের এত পড়াশোনা রে তোর? হুম, পড়িস তো সবে 9-এ। কিছুদিন পর আমার এসএসসি, তাও তো আমি বোধহয় দিনরাত মিলিয়ে 5 ঘন্টার বেশি কখনো পড়ি না। এর জন্য তো ফুপু আমার কাছে মারও কম খাস না। যাই হোক, এখন আমাকে ছাড়, আমার যাওয়া লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বড় মা যদি জানতে পারে আমরা এখানে দাঁড়িয়ে বড়দের কথা শুনছি, তাহলে মার একটাও নিচে পড়বে না কিন্তু। তুই এত ভীতু কেন রে? হুম, আচ্ছা চল, এমনিতেই কিচ্ছু শোনা যাচ্ছে না। তারা দুজনেই নিজেদের রুমের দিকে পা বাড়ায়। এদিকে নিচে গ্রামের বাড়ি থেকে আজ প্রায় 5 দিন পর ফিরেছেন ওয়ালিদ খান। তবে মহলে এসেই ছেলের কাণ্ড শুনে হতচকিত তিনি।
তবে এটাও সত্যি যে যতটা ঘটেছে তার থেকে বেশি বেশি ভাইকে বলেছেন রৌশনারা খান। বর্তমানে ভীত থমথমে মুখে দাঁড়িয়ে আছেন সবাই। সকলের চোখে মুখে সামান্য ভীতি দৃশ্যমান হলেও নিশ্চুপ মির্জা সূচনা। মির্জা সাইমা চোখ দিয়ে বড় বোনকে বোঝাচ্ছেন যেন তিনি শান্ত থাকে, কেননা মির্জা সূচনার রাগ সম্বন্ধে খুব ভালো করেই অবগত তিনি। ওয়ালিদ খান গাম্ভীর্যপূর্ণ দৃষ্টিতে চেয়ে আছেন। হঠাৎই রওশনা খান বললেন, ভাইজান, তোমার কথার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। ওয়ালিদ খান বলল, কি হয়েছে সূচনা তোমাদের? কয়টা দিন আমি বাসায় নেই, এর মধ্যে এত কিছু? মির্জা সূচনা আর নিজের মেজাজ ধরে রাখতে পারলেন না। সারা জীবনই অতি গাম্ভীর্যময়ী রমণী তিনি। জমিদার বাবার একমাত্র বড় মেয়ের বলে কথা। গাম্ভীর্য আর আভিজাত্য তার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহমান। বলা চলে তার এই গুণের কারণেই ওয়ালিদ খানের বাবা অমর খান তাকে বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিলেন। বরাবরের মতোই রাশভারী গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে তিনি বললেন, কি এমন হয়েছে? আমার ছেলে বিয়ে করেছে, এটাতেই তোমাদের আপত্তি তো? যেহেতু আমার ছেলে একটা মেয়ের দায়িত্ব নিয়েছে, সেই জন্য সে মেয়েটার দায়িত্ব আমারও। তবে এটাতে তোমার যদি কোনো সমস্যা থাকে একবারই বলে দাও, আমি এক কাপড়ে আমার ছেলে আর আমার বৌমাকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব। ওয়ালিদ খান বলল। সে কথা আমি কখন বললাম? মির্জা সূচনা আর এক মুহূর্ত বসলেন না। ধৈর্যহারা পথিকের ন্যায় সবেগে দাঁড়িয়ে তিনি বললেন, সে কথা তোমরা মুখে বলনি, এটা যেমন সত্য তেমনি তোমাদের আচার আচরণ ইঙ্গিত করছে তোমরা মেয়েটাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলতে চাও। আর আমি বেঁচে থাকতে আমার ছেলের বউয়ের এক বিন্দু পরিমাণ অসম্মান হতে দেব না। আর সেটা যদি তোমার সাম্রাজ্য লঙ্ঘিত হয় তবে আমার বৌমার মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমি তোমার সাম্রাজ্য ছাড়ব। ওয়ালিদ খান বাবার একটা কথা খুব মানেন। সৎকর্মশীল নারী নিজে যেমন ভাগ্যবতী, তেমনি সে যে পরিবারে থাকে সেই পরিবারে ভাগ্যের চাবিকাঠি। তবে সেই নারী যদি নিজের মতো প্রকাশের সুযোগ না পায়, তাহলে সে ভাগ্যবতী থেকে ধ্বংসবতী হতেও মাত্র কয়েক মুহূর্ত সময় নেয়। নিঃসন্দেহে মির্জা সূচনা ভাগ্যবতী নারী, কেননা সে এই সংসারে আসার পর থেকেই সংসারের উন্নতি কখনো থেমে থাকেনি। পরপর 3 বার এমপি হয়েছেন ওয়ালিদ খান, প্রতিষ্ঠা করেছেন ব্যবসা প্রতিষ্ঠান, গড়ে তুলেছেন এই সাম্রাজ্য। যার জন্য এত কিছু সেই যদি বলে ছেড়ে চলে যাওয়ার কথা, তাহলে নিশ্চিত এখানে এমন কিছু আছে যা ওয়ালিদ খান ধরতে পারছেন না। তিনি মির্জা সূচনার দিকে ফিরে বললেন, শান্ত হও সূচনা, আমি বুঝেছি ব্যাপারটা। না তো তুমি কোথাও যাবে, না তো তোমার ছেলে, আর না তো ছেলের বউ। এটা ভুলো না যে সে যতটা তোমার ছেলে ঠিক ততটাই আমারও ছেলে, অর্থাৎ বৌমাও আমার। ভাইয়ের এমন কথায় আরেকবার নিজের ধোতা মুখ ভোতা হয়ে গেল যেন রৌশনার খানের। তিনি আগ বাড়িয়ে কিছু বলতে যেতেই রমিন আরা পাশ থেকে তাকে থামিয়ে ফিসফিসিয়ে বলেন, আপা, এখন অন্তত চুপ থাক। ভাইজান যদি রেগে যায়, আর ভাবি তো অলরেডি ফায়ার হয়ে আছে। বোনের কথায় থামলেন রৌশানারা, তবে কিছুতেই এই বিয়েতে মানতে পারলেন না তিনি। সন্ধ্যার কিছুটা পরে নীলের রুমে ছাদ খোলা ব্যালকনিতে বসে গল্প করছিল রাফা, নীরা আর তিহু। একদিনের মধ্যেই তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে তিহুর। বেশ অনেক ব্যাপারে গল্প আলাপচারিতা শেষে হঠাৎই রাফা তিহুর দিকে ফিরে জিজ্ঞেস করলো, আচ্ছা বৌমনি, বাড়ির সবার ভাষ্য মতে যা বুঝলাম তাতে তো তোমাদের লাভ ম্যারেজ। আই জাস্ট শকড। নীল ভাইয়ার মতো মানুষ কোনোদিন লাভ ম্যারেজ করতে পারবে, এটা তো আমরা কেউ কোনোদিন ভাবতেই পারিনি। অবশ্য সেটা নিহিত ভাই হইলে মানা যাইতো। তা বৌমনি, বলো না তোমাদের লাভ স্টোরি। রাফার কথায় রীতিমতো আকাশ থেকে পড়ল তিহু। তাদের লাভ ম্যারেজ মানে? ওটাকে লাভ ম্যারেজ বললে নিশ্চিত লাভ ম্যারেজের অবমাননা হবে। ওটাকে তো তিহু
আন্ডারওয়ান্ডেড ফোর্স ম্যারেজ ছাড়া অন্য কোনো ম্যারেজ হিসেবেই সংজ্ঞায়িত করতে পারবে না। তবে এখন সে কি বলবে? হঠাৎই প্রসঙ্গ পাল্টে এসে বলল, আচ্ছা রাফু, শুনলাম নাকি আমার আরো 2টা ননদিনী আছে, তারা কোথায়? ওহ হ্যাঁ, আছেই তো, নাহা আপু আর মুন্নি আপু। তিহু জিজ্ঞাসু দৃষ্টি মেলে বলল, তারা কোথায়? মনি আপু তো আজকে সারাদিন রুম থেকে বেরই হয়নি, আর নেহা আপু সারাদিন তার কাছেই ছিল। কেন, সে কি অসুস্থ নাকি? আরে না, কিসের আবার অসুস্থতা, এমনি বের হয়নি। আর আমাদের দুজনকেও রুমে ঢুকতে দিচ্ছে না। সকাল থেকেই নাহা আপু আর মুন্নি আপু রুমে দরজা দিয়ে বসে আছে। ব্যাপারটা অদ্ভুত ঠেকলো তিহুর কাছে। তার উপস্থিতি কি এতটাই বিভ্রান্তিকর যে কেউ রুমে দরজা দিয়ে বসে থাকবে? আর তিহু রাফার কাছ থেকে যতদূর জেনেছে, নাহা নীলের নিজের বোন, আর মুন্নি নামক মেয়েটা কাজিন। সে আবার নাকি নীলের একটু বেশি যত্ন করত। তবে কি সে যখন কল্পলোকে ডুব দিতে ব্যস্ত, ঠিক তৎক্ষণাৎ দরজার কড়া নাড়ার শব্দে ধ্যান ভাঙল তার। বাড়ির একজন পুরাতন মেড রহিমা এগিয়ে এসে বললেন, রাফামণি, নীরামণি, তোমরা বৌমণিকে নিয়ে রুমে আসো। ভাবি আর ভাইজান ওর সঙ্গে দেখা করতে এসেছে। ভাবি আর ভাইজান বলায় কিঞ্চিত ব্রু কুচকে তাকালো তিহু। চিনতে পারল না বোধ হয়। তবে রহিমা খালার এমন সম্বোধনে রাফা আর নীরার বুঝতে বাকি রইল না সে কার কথা বলছে। তারা ঝটফট কাউচ থেকে উঠে তিহুর উদ্দেশ্যে বলল, বৌমনি, রুমে চলো, বড় মামু আর মামিরা তোমার সাথে দেখা করবে। রাফার কথায় তিহু বুঝলো সে যে এখন তার সাথে দেখা করতে আসবে স্বয়ং এমপি ওয়ালিদ খান আর তার সহধর্মিনী। আল্লাহ জানে কি ঝড় তুফান অপেক্ষা করছে তার জন্য। ওয়ালিদ খান কি সবটা জেনে গিয়েছে? আর তিহু এতক্ষণে নীলের মায়ের যে পরিচয় পেয়েছে, তদানুযায়ী অনেক রাশভারী এক মহিলা তিনি। যদি তারা এখন তিহুকে বিয়ের কারণ জিজ্ঞেস করে, কি বলবে? চিন্তার দোলাচলে বন্দিনী তিহু এক প্রকার নিজের মনের সাথে সংগ্রাম করতে করতে এগিয়ে চলে রুমের দিকে। তিহু রুমে এসে ঝটপট নিজের মাথায় সিল্কের ওড়নাটা টেনে দেয়। ওড়না সহ পুরো ড্রেসটা মির্জা সাইমা দিয়েছে তাকে। হালকা নীলচে কালার 3 পিসের আবরণে বন্দিনী তিহু একবার সম্মুখ পানে তাকায়। নীলের রুমের প্রবেশদ্বারের গলি পথটা অতিক্রম করে। কতগুলো পদচারণার শব্দ একযোগে কর্ণকুহুরে এসে ভিড়ছে। মুহূর্ত কয়েকের মাঝে রুমে প্রবেশ করলো একজোড়া দম্পতি। তাদের পোশাকে আশাকে আভিজাত্যের ছোঁয়া। স্বর্ণচারী সূক্ষ্ম আঁচড়ের বালুচুরি শাড়ি পরিহিত মহিলাটির সৌন্দর্য বর্ণনাতীত। তবে গাম্ভীর্যে মোড়া তিহু বেশ খানিকক্ষণ এক দৃষ্টি তাকে নিরীক্ষণ করলো। মহিলাটির শাড়ির প্রতিটা ভাঁজে যেন মিশে আছে এক বনেদি গাম্ভীর্য। তবে মুখে সদা জাগ্রত এক স্নেহময়ী মাতৃত্বের ছায়া। পাশের দামি পাঞ্জাবি পরিহিত ব্যক্তিটি খুব সম্ভবত এমপি ওয়ালিদ খান নিজেই। তিহু কণ্ঠস্বর খাদে নামিয়ে নরম কণ্ঠে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। জবাব দেয় উপস্থিতি দম্পতি দুজনেরই। প্রবেশ করে আরো কয়েকজন মহিলা কর্মচারী। তাদের হাতে ডালা জাতীয় কিছু ছিল, যার উপরি ভাগটা দামি কাপড়ের আবরণে ঢাকা। জিনিসপত্রগুলো রেখেই বেরিয়ে যায় তারা। মির্জার সূচনার নির্দেশে রুম ত্যাগ করে রাফা আর নীরা সকলে বেরিয়ে যেতেই মির্জার সূচনা তিহুর উদ্দেশ্যে ভারী কণ্ঠে বলে, না দাঁড়িয়ে থেকে বিছানার উপর বসো। শুনলাম কালকে রাতে নাকি তোমার অনেক জ্বর এসেছিল। কণ্ঠটা রাশভারী হলেও তাতে আজ তীব্র মাতৃসুলভ মমতার লুকায়িত ছিল। তিহু এক ঝলক তাকালো তার দিকে। মির্জা সূচনা আর মির্জা সাইমা অনেকটা একরকম দেখতে। দুজনেরই মাতৃসুলভ নমনীয় একটি দিক আছে, যেটা মির্জা সাইমা আর নরম স্বভাবের হওয়ায় সহসা প্রকাশ পায়। তবে মির্জা সূচনার ব্যাপারটা বুঝে নিতে হয়, এতটুকুই যা তফাৎ। নীরা স্বভাবতই ধীর পায়ে হেঁটে নিজের রুমে চলে গিয়েছে। তবে চঞ্চল রাফা বেশ ভালো করেই জানে এখন রুমে গেলেই মা তাকে ধরে বেঁধে পড়তে বসাবে।
তার উপর জুটেছে আরেক দাজ্জাল টিউটর। প্রতিদিন গাদাখানেক পড়া না দিলে হয়তো তার পেটের ভাত হজমই হয় না। বিরক্ত একটা। রাফা মনে মনে হাজারটা গালাগাল দিতে দিতে এগিয়ে যাচ্ছিল ছাদের দিকে। সিঁড়িঘরে পৌঁছাতেই হঠাৎই ভেসে আসা একটা কণ্ঠে থমকালো তার পদচারণা। গুনগুন করে কেউ কেউ গাইছে, ইরানি বালিকা যারো মরুচরণী, পল্লীর প্রান্তর বনমহারানী, ছুটে আসে সহস গরিবাণী, গেরবরণী, ছুটে আসে সহস গেরবরণী, বালুকার অরিণী গায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলসে যায়। রাফার বুঝতে বাকি রইল না কণ্ঠস্বরটা আসলে কার। ছাদে সেই পরিচিত পুরুষা বয় দেখে খানিক শয়তানি হাসলো রাফা। অতঃপর গলায় সামান্য খাকারি দিয়ে বলল, মরুচারিণী মনোহারিণী, আহা আহা কি সুর, পুরো किडनी टचिंग। ता भाई इतना रोमांटिक आप किसके लिए हुआ है? बताइए। মৃদু কণ্ঠে গানটা গাইতে গাইতে ফোনে এক অপরূপার ছবি বিশ্লেষণে ব্যস্ত নিহিত হঠাৎই রাফার গলায় দ্রুত ব্যতিব্যস্তর ন্যায় ফোন অফ করতে গিয়ে সেটি নিচে ফেলে দিল। তা দেখে রাফা এগিয়ে এসে বলল, হাই হাই রে, গেল গেল সবটা গেল, তোমার সাধের আইফোনটা গেল। কি এমন দেখতে ছিলাম হ্যাঁ যে আমার থেকে লুকাইলা? দেখি দেখি। সে দেখতে যেতেই নিহিত তার মাথায় জোর একটা গাট্টা মেরে বলে, বেশি পাকনামি করলে এমন মারবে না, পুরো সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। এক্ষুনি যা গিয়ে পড়তে বস বলছি, যা। রাফা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মারলা কেন? মারলামটা কই, এক্ষুনি যদি না যাস তবে এমন মারবো না, পুরো বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। আমি বাপ দাদার নাম ভুলবো কিনা জানি না, তবে তোমাকে তোমার বাপ দাদার নাম ভুলিয়ে দেব। হ্যাঁ দাঁড়াও, তুমি যে লুকিয়ে লুকিয়ে নিজের প্রেমিকার ছবি দেখছিলে এটা বলতে চাচ্ছি আমি মিমিয়ার কাছে। বলেই সেখান থেকে দৌড়ে প্রস্থান করে রাফা। নিহিত গলাচড়াও করে বলে, যা যা তুই যা, আমিও যাচ্ছি ফুপু আম্মুর কাছে তোর আর কুদ্দুস কাকুর বিয়ে ঠিক করতে। রাফা যেতে যেতে থমকে বলে, কুদ্দুস কাকু মানে? ওই যে আমাদের মোড়ের পাশে বেগুনি আর চপ বিক্রি করে, বেশ ভালোই বানায়, কিন্তু বিয়ের পর তুইও বানাস কুদ্দুস কাকুর বউ। আমি যদি কুদ্দুস কাকুর বউ হই তাহলে তুমিও লাইলার মামুন। কি বললি? রাফা এক ছুটে সিঁড়িঘর পেরিয়ে যেতে যেতে একাধিকবার বলে ওঠে, লাইলার মামুন, লাইলার মামুন, লাইলার মামুন। নিহিত তার কিছু করতে গিয়েও ধরতে না পেরে ক্ষুব্ধ সৈনিকের ন্যায় বলে ওঠে, কুদ্দুস কাকুর বউ খালি হাতের মাথায় পায় তোকে। কিছুক্ষণ আগেই খানিক আলাপচারিতা শেষে বেরিয়ে গিয়েছেন ওয়ালিদ খান আর মির্জা সূচনা। তারপর পরই ফিরেছে নীল। তবে সেদিকে খেয়াল নেই তিহুর। সেই স্তব্ধ হয়ে বিছানার উপর বসে আছে। সবকিছু যেন মাথার এক হাত উপর দিয়ে যাচ্ছে তার। বিছানার উপর রাখা দামি শাড়ি, গহনা, গাদা খানিক পোশাক আর টাকার বান্ডেলগুলো ছড়িয়ে রাখা। 1 বা 2 লাখ টাকা নয়, পুরো লাখ টাকার 10টা বান্ডেল তাকে দিয়েছে ওয়ালিদ খান মুখ দেখার সুবাদে। রহিমা খালার এনে রাখা খাবারগুলো এখনো অবহেলিত আসামির ন্যায় এক পাশে পড়ে আছে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো নীল। তিহুকে ওভাবে বসে থাকতে দেখে সে বলল, মুখটা বন্ধ করে বসো, নাহলে আবার মুখে মাছি ঢুকবে, তখন আমার সাথে অসভ্যের মতো তর্ক করবে কিভাবে? নীলকে তাকে খোঁটা দিল, চোখ ঘুটে বলল। তিহু কিছু বলতে গিয়েও থামলো। তপ্ত শ্বাস ফেলে বলল, আমি এতগুলো টাকা নিয়ে কি করব? নীল নির্লিপ্ত ভঙ্গিমায় ভেজা টাওয়ালটা কাঙ্ক্ষিত স্থানে রেখে বলল, করার কিছু না পেলে বাদাম কিনে খাও। আর রহিমা খালে খাবারটা দিয়ে গেছেন না? তিহু মাথা ঝাঁকিয়ে বলল, হুম। তাহলে খেয়ে নাও,
এমনিতেই ইউ আর সো উইক, কাল সারা রাত জ্বরে কাতরিয়েছ। নীলের কথা তিহু শুনতে পেলেও কি পেল না সেটা শুধু সেই জানে। তবে হঠাৎই একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়তেই বিছানা থেকে এক প্রকার লাফ দিয়ে নামলো তিহু। অতঃপর নীলের দিকে এগিয়ে এসে বলল। আপনার ফোনটা একটু দিন তো। তিহুর এমন আচরণে কিঞ্চিত ব্রু কুঁচকে তাকালো নীল। ফোন দিয়ে কি হবে? প্রেমিকের সাথে কথা বলবো। এ মা, এতে হোয়াট হোয়াট করার কি আছে? আপনার কোনো প্রেমিকা নেই, আর থাকবেই বা কি করে? আপনি যে খাইসটা। বাই দ্য ওয়ে, আপনার সাথে এখন আষাঢ়ে গল্প করার সময় আমার নেই। ফোনটা দিন, আমি আমার বেস্টির সাথে কথা বলবো। আপনার ফোর্স ম্যারেজের চক্করেও তো ওর সাথে কথাটাও আমি বলতে পারিনি। না জানি বেচারি কত টেনশন করছে। নীল আর কথা বাড়ালো না, সাইডে পড়ে থাকা ফোনটা দেখিয়ে বলল। ওই যে। আপনি কি বেকুব নাকি? ফোনটা ওখানে আছে সেটা তো আমিও জানি, কিন্তু আমি কি আপনার ফোনের পাসওয়ার্ড জানি? সেই জন্যই তো বললাম, না হলে কে বলতো আপনার কাছে? ননসেন্স কোথাকার। এখনো যদি এমন স্টুপিড কথা বন্ধ করে মুখে লাগাম না টানো, তাহলে থাপ্পড় একটা মাটিতে পড়বে না। তিহু কিছু বলতে গিয়েও থমকালো। নীলের ভাসমান শিরার হাতটা দেখে হৃৎপিণ্ড থক করে উঠল তার। যদি সত্যি সত্যি নীল এখন থাপ্পড় মারে তাহলে তো তার গাল আর গালের জায়গায় থাকবে না, পুরো ভোজকে চামচিকির আকার ধারণ করবে। সে ফোনটা এনে নীলের হাতে দিল। নীল ফোন খুলেই তার কাছে দিতেই সে দ্রুত কল লাগালো মাহার নাম্বারে। 2-3 বার রিং হওয়ার পরেও ধরলো না কেউ। বারংবার ফোন দেওয়ার কারণে ওই পাশ থেকে ভেসে আসলো একটা রাগী রমণীর কণ্ঠ। হোয়াট দ্য হেল, ফোন ধরছিলাম না তার মানে নিশ্চিত আপনাকে চিনি না। রং নাম্বারে ফোন দিয়ে কি ইটিস পিটিস করার ইচ্ছে? সে আর কিছু বলার আগেই তিহু ভীত কণ্ঠে বলল। মাহু আমি। পরিচিত কণ্ঠস্বরে থামলো মাহা। পরক্ষণেই দ্বিগুণ অগ্নিঝরা কণ্ঠে এসে বলে উঠল। কোন চুলায় গেছিলি মরতে? মরা সম্পূর্ণ হয়েছে? কোন মামদুরের সাথে ভাগছিস? মামদুরটা কি তোর পাশে আছে? দে তো এক্ষুনি তার কাছে। আর তোর সাথে বোঝাপড়া তো আমার পরে হচ্ছে। ফোন অফ করে কোন চুলায় যাস? হ্যাঁ, মাহার এমন কথায় তিহু একবার নীলের দিকে তাকালো। লোকটা এখনো ল্যাপটপে মুখ বুজে কি জানি করছে, তার মানে শুনতে পায়নি। আল্লাহ বাঁচাইছে। তিহু দ্রুত ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। অতঃপর মাহার উদ্দেশ্যে বলল। লোকটা এখনো ল্যাপটপে মুখ গুজে কি জানি করছে, তার মানে শুনতে পাইনি। আল্লাহ বাঁচাইছে। বেবি একটু চুপ কর, শান্ত হ, আমার কথাটা পুরোটা শুন। কি বাল শুনবো তোর কথা? কোড করতে লুকিয়েছিস বল। আমি আর রিশাদ আসছি, আর আন্টিকেও ফোন দিচ্ছি। আন্টি একটু আঙ্কেলকে বলুক তার গুণধর মেয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আব্বু বা আম্মু কেউ কি তোর কাছে কল দিয়েছিল? কল দেয়নি মানে? একটু আগে তাদের সাথে আমার কথা হয়েছে। তোর জন্য আর কত মিথ্যে কথা বলবো আমি? হ্যাঁ, আর রিশাদ যদি জানতে পারে না তুই পুরো একদিন পর কল দিয়ে এখন বলছিস আব্বু আম্মু ফোন দিয়েছিল কি না, ও যে তোর কি অবস্থা করবে গড নোস। বেচারা কোথায় কোথায় খুঁজে নি তোকে। তিহু যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মানে বাবা মা এখনো জানে না তার ব্যাপারে। সে মাহার উদ্দেশ্যে বলল। দোস্ত, আমার পুরো কথাটা শুন। আমি নীল খানের বাসায়। তার কথায় বিস্ময়ের চরম সীমায় পৌঁছে মাহা বলল। নীল খানের বাসায় মানে? তিহু সবটা খুলে বলল মাহাকে। তিহুর মুখে এমন বর্ণনা শুনে মাথা ঘোরাতে লাগলো মাহার। দিশা বিশা হারিয়ে সে বলল। তুই কি বলছিস বুঝতে পারছিস তিহু? এগুলো যদি এখন আঙ্কেল বা আন্টি জানতে পারে, সবচেয়ে বড় কথা তোর চাচারা জানতে পারে, তাহলে তোকে আস্ত রাখবে? তিহু মুখ ভর্তি করে শ্বাস ফেলল। অতঃপর বলল। সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আমার কিছুই করার নেই। যা হওয়ার সেটা হয়ে গিয়েছে। এখন তুই আম্মুকে একটু ম্যানেজ করতে থাক। বল আমার ফোনটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, আর আমি পরশু ভার্সিটি এসে ম্যানেজ করছি সব কিছু। ওই বান্ধবীর কথোপকথন শেষে রুমে আসলো তিহু। ওদিকটা মাহাত সামলে নেবে বলে কিছুটা নিশ্চিন্ত সে। রুমে এসে নীলকে ফোনটা দিতে গিয়েই দেখতে পেল নীল বিছানায় সবে শরীরটা এলিয়ে দিতে যাচ্ছে। তিহু দ্রুত এগিয়ে গিয়ে তাকে বাধা দিয়ে বলল। এই স্টপ স্টপ, করছেনটা কি? তিহুর এমন আচরণে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো নীল। অবাক কণ্ঠে বলল। কি হয়েছে? তিহু ফোনটা বেড সাইডের টেবিলে রেখে বলল। কি হয়েছে মানে? আপনি আমার বিছানায় কি করছেন? তোমার বিছানা মানে? আমার বিছানা মানে আমার বিছানা। এখনই নামুন বলছি। নামবো মানে? আমার ঘুম আসছে, ঘুমাবো আমি। হ্যাঁ তো ঘুমান না, কে বারণ করেছে আপনাকে?
বিছানা ছাড়া কি আমি তোমার মাথার উপর ঘুমাবো? কোথায় ঘুমাবেন না ঘুমাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বিছানায় ঘুমানো যাবে না। হোয়াট দ্য হেল? আমার বিছানা আমি ঘুমাবো না তো কে ঘুমাবে? মিস্টার, একটু ভুল হয়ে যাচ্ছে। বিছানাটা আপনার ছিল, এখন এটা আমার। আর আমি কোনো পুরুষ মানুষের সাথে বেড শেয়ার করতে পারবো না, সেই অভ্যাস আমার নেই। আই এম সরি। আমার মনে হচ্ছে তোমার মতো অসভ্য মেয়েদের সাথে বেড শেয়ার করার অভ্যাস আছে। তিহু অন্যদিকে ফিরে ধীর কণ্ঠে বলল, নেতাদের আবার ক্যারেক্টার ঠিক থাকে নাকি? কি বললে? কই কিছু না তো, এটাই বললাম যে আপনি ওই সোফাটাতে ঘুমাতে পারেন। আই থিঙ্ক ওটা আপনার জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে। নীলার কথা বাড়ালো না, মুষ্টিবদ্ধ হয়ে যাওয়া হাতটা নিজ গতিতে আলতোভাবে ছেড়ে দিয়ে নিজে থেকেই নিজের বালিশটা নিয়ে সোফার দিকে পা বাড়ালো। তিহু এক শয়তানি হাসি হেসে মনে মনে বলল, ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है चंदू। আর একটু করো আমায় বিয়ে। পাশের বাগানে বড় বড় শিমুল, বকুল আর কৃষ্ণচূড়ার দল আজ কোকিলের কলতানে মুখরিত হয়ে উঠেছে। সেই সুরের সঙ্গে বইছে উত্তরে হাওয়া, মিষ্টি হাওয়া শুয়ে যাচ্ছে খানমহলের চারপাশে। এই স্নিগ্ধ বাতাস কেবল গাছের নবকিশলায় গুলোকে বা সদ্য ফোটা বকুল গুচ্ছকে নয়, ছুঁয়ে যাচ্ছে খান পরিবারের প্রতিটি সদস্যের হৃদয়কেও। আজ যেন এক বিষণ্ণতার পরিসমাপ্তি ঘটিয়ে উৎসবের আমেজ লেগেছে। দীর্ঘ 5 বছরের শূন্যতা খুঁচিয়ে আজ রাউসিন ফিরছে নিজ মাতৃভূমিতে। পরিবারের সকলের মনেই এক চাপা কৌতূহল ও আনন্দ দোলা দিচ্ছে, যেন অনেক দিনের বিভ্রান্ত দ্বীপটি পুনরায় প্রজ্বলিত হবে আজ। বহু প্রতীক্ষার পর এক নতুন প্রভাতের উদয়ের আকাঙ্ক্ষায় উদ্গ্রীব সবাই। সকাল থেকে রান্না বান্নায় ব্যস্ত বাড়ির সব রমণীরা। রাউফিনের পছন্দের সব খাবার আছে, নিজ হাতে রান্না করছেন রওশনরা খান, নৌশারনারা খান। তার চোখে আনন্দ অশ্রু, মুখে প্রশস্ত তৃপ্তির তার হাসি। কিচেনের সম্মুখ ভাগের বড় ডাইনিংয়ে পার্শ্ববর্তী এক সোফাতে বসে আছে তিহু, রাফা আর নীরা। নীরার হাতে বই, গভীর মনোযোগ দিয়ে এক ধ্যানে পড়েছে সে। রাফা টুকিটাকি কাজে সাহায্য করছে, আবার এসে বসছে। আর এদিকে তিহু মির্জা সূচনার কাছ থেকে ধমক খাওয়ার পর থেকেই সোফাতে এসে থ মেরে বসে আছে। কিছুক্ষণ আগেই তাকে রান্নাঘরে যাওয়া নিয়ে ভীষণ এক ধমক দিয়েছে মির্জা সূচনা। তার ভাষ্যমতে তিহুর শরীর পুরোপুরি সুস্থ হয়নি, আর আগুনের ধারে গেলে যদি জ্বরটা আরো আসে। এজন্যই তাকে নিষেধ করা সত্ত্বেও যখন সে ফের মির্জা সূচনাকে সাহায্য করতে গিয়েছিল, তখনই এক ধমক দিয়েছেন তিনি। একাধারে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছিল তিহু। রাফারটাও আজকে অবসর নেই, বড় ভাই আসছে বলে কথা, কত দায়িত্ব তার। বিরক্ত তিহু আশেপাশে ফিরে কি করবে ভাবতে ভাবতে দেখতে পায় 2 তলা দিয়ে নামছে 2 জন রমণী। তিহুর কাছে সম্পূর্ণ অজ্ঞাত তারা। সে নীরাকে আলতো ধাক্কা দিয়ে বলল, এ নিরু। এক মনে পড়তে পড়তে কল্পরাজ্যে হারিয়ে গিয়েছিল নীরা। তিহুর এমন হঠাৎ ডাকে কিছুটা কেঁপে উঠে সে বলল, কিছু বলবে বৌমনি? তিহু সিঁড়ি বেয়ে নেমে আসা 2 জন রমণীর দিকে ইঙ্গিত করে বলল। ওরা কারা? তিহুর কথায় তাদের দিকে ফিরল নীরা। মোটা ফ্রেমে চশমাটা হাত দিয়ে সামান্য ঠিক করে তারপর তিহুর দিকে ফিরে বলল, ও ওরা, ওদের মধ্যে ব্ল্যাক টপস আর স্কার্ফ পরা মেয়েটা হচ্ছে নেহা আপু, আর ব্লু স্লার কামিজ পরা মেয়েটা হচ্ছে মনি আপু। নীরার কথায় তিহু একবার ভালো করে মেয়ে দুইটিকে পর্যবেক্ষণ করল। নাহার চেহারায় ওয়ালিদ খানের মুখাবয়ব গড়ন স্পষ্ট, তবে মুন্নি মেয়েটা একটু অন্যরকম সুন্দরী। হ্যাঁ, অবশ্যই ডাগর চোখের অধিকারিণী সে। গায়ের রং তিহুর মতো অতটা উজ্জ্বল নয়, তবে সে লাবণ্যময়ী। তার কৃষ্ণ কালো চুলগুলো ঢেউ খেলানো স্রোত তরঙ্গের ন্যায়। তবে অবাক করা বিষয় হচ্ছে তার চোখগুলো অদ্ভুত রকম ফুলে ওঠা রক্তিম বর্ণের, যেন কত রাত নির্ঘুম কাটিয়েছে সে। তিহু যখন তাদের পর্যবেক্ষণে ব্যস্ত, ঠিক তখনই তার পাশ কাটিয়ে চলে গেল তারা। একবারও তার দিকে ঘুরেও তাকালো না। বেশ অবাক হলো তিহু।
কালকে থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষের তার পরিচয় হয়েছে সবাই তাকে বেশ যত্ন করেছে। যদিও নীলের বড় ফুপুটা একটু অন্যরকম, কিন্তু এই মেয়ে দুইটা নাহা আর মুন্নি কিচেনে এসে দাঁড়ালো। তাদের দেখে মির্জা সাইমা হেসে বললেন, কি ব্যাপার, এতক্ষণ পর মনে হলো বের হওয়া প্রয়োজন? আর মনি, তো চোখ মুখের এই হাল কেন? তখনই পাশ থেকে মুন্নির মা বলল, বাদ দাও তো ভাবি, দেখো হয়তো কাল রাতে আবার কোনো স্যাড মুভি দেখছে আর কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে। কিছুদিন আগেই তো ওই যে কি মুভি রিলিজ না, ছায়ারা না কি, ওইটা দেখেও তো দুদিন যাবৎ শুধু কেঁদেই গিয়েছে। মায়ের কথায় মৃদু মন্দ চাপা হাসলো। মুন্নির মুভি আসলেও তো মুভি, তার জীবনের গতিধারা যে এক চমকপ্রদ করুণ মোড় নিয়েছে তা হয়তো কোনো মুভিকেও হার মানাবে। যে ব্যক্তিটির প্রত্যেকটা খুঁটি নাটি মুন্নির ভালো করে জানা, সেই ব্যক্তি তাই নাকি বিয়ে করে নিয়েছে। মলিন হাসির রেখা ফুটে উঠল মুন্নির ঠোঁটের কোণে। নাহা একবার সেদিকে তাকালো, বুকের মাঝে কি যেন মোচড় দিয়ে উঠল তার। কেউ জানুক বা না জানুক, নাহা তো খুব ভালো করেই জানে মুন্নি নীলকে ঠিক কতটা ভালোবাসে। সমুদ্রের অতল স্পর্শিতার ন্যায় সেই ভালোবাসা যখন হার মেনেছে, তখন থেকে নাহার মনেও এক অজানা সংখ্যা দানা বেঁধেছে। মুন্নিয়াপুর ব্যাপারটা তো তার জানা, তবে সে যে ভাই আয়াজকেও পছন্দ করে তা না, পছন্দ করে না, রীতিমতো ভালোবাসে, সে ব্যাপারটা তো সকলের অজানা। তবে যদি তার সাথেও এমন হয়, না না, এসব কি ভাবছে নাহা? এসব কোনো দিনই হতে দেবে না সে, কখনো না। হাজারো কল্পনাকে রীতিমতো পা দিয়ে পিষে নাহা এক ঝলক সোফায় বসে থাকা মেয়েটির দিকে তাকালো। ভুবন মোহিনী সুন্দরী মেয়েটি, ঠিক যেন কোনো কবির রচিত কাল্পনিক নায়িকা। তেমনই তো সব দিক থেকে পারফেক্ট মেয়েটা। সুদীর্ঘ অক্ষি পল্লব, বিশিষ্টতার ডাগর ডাগর মধুরঙ্গা মনির নেত্র, চিকন লাইন, নব কিশোর লয়ের মতন কম্পিত একজোড়া গোলাপি অধর, নাসিকাটি পাতলা এবং তীক্ষ্ণ, সব মিলিয়ে যে সে যেন কোনো দক্ষ কারিগরে পরম যত্নে এক অনবদ্য ভাস্কর্য। সৃষ্টিকর্তা যেন তাকে নিজ হাতে পরম যত্ন দিয়ে তৈরি করেছেন। তবে সবচেয়ে অবাক করা ব্যাপারটি হচ্ছে মেয়েটির একগুচ্ছ সুদীর্ঘ কেশরাজ, হালকা লালচে চুলগুলো বিনুনি আবৃত থাকলেও সেগুলো সোফার পেছনে ফ্লোরে এসে পড়েছে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর লাগছে মেয়েটিকে। নাহার নিজেরই তো এক প্রকার ঘোর লেগে গেল, একটা মেয়ে এতটা সুন্দরী হতে পারে। তবে তৎক্ষণাৎ মুন্নির কথা মনে পড়তে ঘৃণার সহিত দৃষ্টি ফিরিয়ে নিল সে। হোক সে ভুবন মোহিনী, অপরূপা কিংবা স্বর্গীয় অপ্সরা, তবে তার কারণেই মুন্নির মতো এক পাক্ষিক ভালোবেসে যাওয়া মেয়েটা আজ কষ্ট পাচ্ছে। নাহা কখনো ক্ষমা করতে পারবে না মেয়েটিকে, কখনো না। আচ্ছা, কথা কি একবার বলে শুনতে পাস না? বললাম তো আজকে আমার পক্ষে পানি মন্ত্রীর সাথে দেখা করা সম্ভব না। যদি তার বেশি প্রয়োজন হয় তাহলে সে আরো 2 দিন অপেক্ষা করুক। আই হ্যাভ নাথিং টু ডু, গট ইট? নীলের তীক্ষ্ণ কণ্ঠে অপর প্রান্তে থাকা লোকটা চুপসে গেল। অতঃপর স্থির কণ্ঠে বলল, আচ্ছা ভাই, আমি দেখছি ব্যাপারটা। দেখা দেখি তো কিছুই নেই। আমি বলেছি মানে সেটাই ফাইনাল। আগামী 2 দিনের আগে উনি যদি আমাকে নক করে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কথাটা বলেই ফোনটা কেটে দিল নীল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসছে তার। এই পানি মন্ত্রীটাও ছুটেছে। বিগত 1 সপ্তাহ ধরে তাকে ফোন করেই যাচ্ছে, জিজ্ঞাসা করলেই বলে ব্যক্তিগতভাবে দেখা করা প্রয়োজন একান্তে। নীল বোঝে না কেন কেন একান্তে দেখা করা প্রয়োজন। নীলের কণ্ঠে এক ঝলক সিঁড়ির দিকে তাকালো তিহু। নীলের পরনে আজ গতানুগতিক একই শুভ্র পাঞ্জাবি, তবে আজ তাকে একটু অন্যরকম লাগছে। তিহু চোখ সরু করে ব্যস্ত হয়ে পড়ল নীলকে বিশ্লেষণ। তার নীলমণিযুক্ত তীক্ষ্ণ চোখের উপরে থাকা ভ্রুদ্বয় সামান্য কুচকানো, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। নিশ্চয় আবারও কোথাও কোনো ঝামেলা পাকিয়েছে। আফটার অল নেতাদের তো এই একটাই কাজ, ঝামেলা বাঁধানো। তিহু সামান্য ঠোঁট বাঁকিয়ে পাশ ঘুরল। নীল এক ঝলক তার চোখে তাকালো তার দিকে। অতঃপর কিচেনের সামনে এসে মির্জার সূচনাকে উদ্দেশ্য করে বলল, এদিকের অবস্থা কত দূর আম্মু?
রফিন কিন্তু চলে এসছে। রাফি নীলের মাঝখানেকের বড় হওয়ায় দুজনের সম্পর্কই বন্ধুর মতো, তাই কখনো সে রাফিনকে ভাই বা ভাইয়া বলে না, নাম ধরেই সম্বোধন করে। মির্জা সূচনা ব্যতি ব্যস্ত কণ্ঠে বলল। এদিকে সব কিছু সম্পন্ন। তার কথা শেষ হতে দেরি সঙ্গে সঙ্গে মহলের বাইরে নীল আকাশ স্পন্দিত হলো এক ভিন্ন শব্দে। তবে এ কোনো পাখালির গান নয়, এ এক যান্ত্রিক পাখির হুঙ্কার। সেই শব্দ ক্রমেই ঘন হয়ে আসছে, আর পরিবারের সকলের হৃদয়ে এক চাপা উত্তেজনা যেন তুরঙ্গ তুলছে। ব্যতিব্যস্ত সকলে হাতের কাজ ফেলে ছুটে চলল বাহির অঙ্গনে। মহলের সবাই উপস্থিত বাইরের বিশাল উদ্যানে। এক লৌহ কঠিন পক্ষী ধীরে ধীরে আঙ্গিনার এক বিশাল সবুজে আবৃত ফাঁকা জায়গাটায় নেমে আসছে। তার যান্ত্রিক ডানার তীব্র ঝাপটানিতে চারপাশের গাছপালা দুলে উঠছে, যেন এক অজানা ঝড়ে সব কম্পমান। যন্ত্র পাখিটির উদরে লুকিয়ে আছে 5 বছরের প্রতীক্ষার প্রতিমূর্তি। সে যখন ভূমি স্পর্শ করলো, সমস্ত বাতাস যেন এক লোহমায় স্তব্ধ হয়ে গেল। নীরবতার এই ক্ষণটি যেন সকল ইন্দ্রিয়ের ওপর জয়ী হলো। ধীরে ধীরে যন্ত্র পক্ষীরাজের মাঝ থেকে নেমে আসলো নিখুঁতভাবে তৈরি ডার্ক নেভি স্যুট পরিধানরত এক সুদর্শন পুরুষ। দেখতে দেখতে অনেকটা ব্রিটিশদের মতো পুরুষটির মুখাবয়ব চঞ্চলটা বিহীন, কেবল শান্ত নিবিড় এক প্রশান্তি। সেই প্রশান্তির মধ্যে দিয়েও তার তীক্ষ্ণ চোখ দুটি আপনজনকে খুঁজে ফিরছে। দূরে দাঁড়িয়ে থাকা রোশানারা খান এই দৃশ্য দেখে তার নিজেকে স্থির রাখতে পারলেন না। সকল বিধি নিষেধ, সকল জড়তা ভেঙে তিনি প্রায় ছুটে গেলেন তার পুত্রের দিকে। তার চোখে তখন আনন্দের অশ্রু, মুখে এক তৃপ্তির হাসি। রাফিন যখন দেখলো তার মা ছুটে আসছেন, তার নিজের হৃদয়ের বাঁধটিও যেন ভেঙে গেল। 5 বছরের সকল শূন্যতা, সকল কষ্ট যেন এক লোহমায় মিলিয়ে গেল যখন সে তার মায়ের উষ্ণ আলিঙ্গনে ধরা পড়ল। এক নীরব কিন্তু গভীর আবেগে পূর্ণ সেই দৃশ্য, যা হার মানাবে ভাষার বর্ণনাকে। অন্যান্য পরিজনেরাও তখন ধীরে ধীরে এগিয়ে এলো, যেন আজ এক নব সূর্যোদয়ের সূচনা হলো খানমহলের আঙ্গিনায়। সময়টা সন্ধ্যার কিছু পর, ঘড়ির কাঁটায় সবে সন্ধ্যা 6টা কি 7টা। খানমহলের সকালে জমায়েত হয়েছে বিশাল ড্রয়িং রুমে। বিবিধ জিনিসের রকমারি সাজানো হয়েছে সেখানে। প্রত্যেকের জন্যই গাধা খানেক দ্রব্যাদি। একে একে সবাইকে নিজের জিনিস বুঝিয়ে দিচ্ছে রফিন। হঠাৎই তিহুর সম্মুখে এসে থমকে দাঁড়ালো সে। ব্রজোড়া সামান্য কুচকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলল, তোমাকে তো ঠিক। তার মুখের কথাটা শেষ করার আগে লুফে নিয়ে রাফা এক লহমায় বলে উঠল, ভাইয়া, এটা বৌমনির নীল ভাইয়ার। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রফিন নিজের খসখসে কণ্ঠে বলল, ও, তাহলে তুমি নুরাইন। তিহু এক ঝলক নীলের দিকে তাকালো, অতঃপর সম্মতির সূচক মাথা নাড়িয়ে বলল, জি, আমি নুরাইন হক। রফিন এবার এক ঝলক নীলের দিকে তাকালো, তারপর তিহুর দিকে ফিরে এসে বলল, ও হাই, আমি মাহমুদুল হক, বাই দ্য ওয়ে। তাই তো দেখছি। রফিন এবার তিহুর দিকে এবার প্রফুল্ল হেসে বলল, সেম সারনেম, সো দিস কান্ট্রি ইজ লাইক এ ব্রাদার অ্যান্ড সিস্টার। তিহু খানিক হাসলো, অতঃপর মাথা ঝাঁকিয়ে বলল, মেবি। রাফিন এবার কিছুটা হতাশাগ্রস্ত আর অনুশোচনা সম্পন্ন দৃষ্টি নিয়ে বলল, বাট সরি সিস্টার, আমি যখন মিমিয়ার কাছে তোমার কথা শুনেছি তখন আর টাইম নাই, তোমার জন্য কিছু আনতে পারি নাই। আই এম রিয়েলি সরি। ইটস ওকে ব্রাদার। সিস্টার যখন বলেইছো, তাহলে দেনা পাওনার হিসাবটাও না হয় পরে চুকানো যাবে। আফটার অল, ছোট বোন হিসেবে তোমার কাছ থেকে তো কোনো স্পেশাল ইভেন্টের জন্য আমার গিফটের প্রয়োজন হবে না, তাই না? যে কোনো মুহূর্তে আমি সেটা পেতেই পারি। রাফিন মুগ্ধ হলো তিহুর এমন আন্তরিক আচরণে। মির্জা সূচনা বৌমার আন্তরিকতায় মুচকে হাসলেন। মির্জা সাইমা তার দিকে এগিয়ে এসে বললেন, যে যাই বলুক আপা,
আমাদের নুরাইনটা কিন্তু খাঁটি সোনা, তোর সংসারটা একমাত্র ওই সামলাতে পারবে। মির্জার সূচনা এক ঝলক বোনের সরল মুখ পানে তাকালেন, অতঃপর ফের বৌমার দিকে তাকিয়ে বললেন। আমি জানি। হঠাৎই এত কথোপকথনের মাঝে একজনকে খুঁজে চলল রাউফিনের দৃষ্টিজোড়া। দুই একবার আশেপাশে তাকিয়ে সে মির্জার সূচনার উদ্দেশ্যে বলল। মামিমা, মুন্নি কই? মির্জার সূচনা একবার আশেপাশে তাকালেন, মুন্নিকে দেখতে না পেয়ে রুমিনারার উদ্দেশ্যে বললেন। রুমি মুন্নি কই রে? দেখো ভাবিজান, হয়তো রুমে ঘুমিয়ে আছে, বলেছিল তো মাথা ব্যথা করছে। তাই বলে রাউফিন এতদিন পর আসলে একবার দেখাও করলো না? ওই যে তখন আমাদের সাথে গেল না, তারপরে তো রুমে গিয়ে দরজা দিয়েছে। কেউ ব্যাপারটা তত একটা গুরুত্ব না দিলেও তিহুর কেন জানি মনে খটকা লাগলো। অদ্ভুত একটা রহস্যময় মেয়ে মুন্নি। এই বাড়ির সবার সাথে হয়তো একদিনে তিহুর আলাপচারিতা ঠিক মতো হয়নি, তবে অনুমান নির্ভর প্রচেষ্টাতে সে যতদূর বুঝেছে মুন্নি মেয়েটা বড়ই অদ্ভুত। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, যেখানটা তিহুর আরো বেশি অদ্ভুত লাগার কারণ, তা হচ্ছে মুন্নি সকালবেলায় গার্ডেন এরিয়ায় নীলের দিকে এক অদ্ভুত ভঙ্গিমায় বারংবার তাকাচ্ছিল। হঠাৎই কল্পলোকে ডুবে তিহুর চিকন ব্রু জোড়া কুঁচকে এলো। 2 তলার করিডোর দিয়ে নীলের রুমটার দিকে যাচ্ছিল তিহু। হঠাৎই এক পরিচিত মুখের দর্শন পেতেই থমকালো তার পথচারণা। রহস্যময়ী সেই মানবীটিকে প্রথম দেখাতেই চিনে ফেলল তিহু। না চেনার তো কোনো কারণ নেই, সকালেই বেশ ভালো করে মেয়েটিকে পর্যবেক্ষণ করেছে সে। তবে তার তো এখানে থাকার কথা নয়। এদিকে সমগ্র এরিয়া জুড়ে তো শুধু একটাই রুম, সেটাও নীলের। মানবীটি এক ঝলক তাকালো তার দিকে। তিহুর স্বভাব সুলভ মুচকি এসে বলল। ও তুমি এইখানে? তোমাকে তো সবাই নিজেই খুঁজছিল। বাই দ্য ওয়ে, তোমার মাথা ব্যথা করছিল শুনলাম, কমেছে? কি করে ফাঁসিয়েছো নীল ভাইকে? প্রশ্নের জবাবে এমন উত্তর হয়তো আশা করেনি তিহু। হঠাৎই তার ব্রু জোড়া কুঁচকে গেল। সরু চোখে সন্দিহান দৃষ্টির নিক্ষেপ করে বলল। মানে? কিছুটা তেতে উঠল যেন মুন্নি। তার কাছে মেয়েটির এমন প্রশ্ন ন্যাকামে ভিন্ন অন্য কিছু লাগছে না। বিরক্তিকর কণ্ঠে সে বলে উঠল। মানে বুঝছো না? কচি খুকি নাকি তুমি? আমি বলছি, তুমি কি করে আমার নীল ভাইকে ফাঁসিয়েছো? প্রথম সাক্ষাতেই মুন্নির আমার উগ্র আচরণে বিস্ময়ে ছেয়ে গেল তিহুর মসৃণ মুখাবয়ব। এতক্ষণ যাবৎ মুচকি হাসির রেখা বিদ্যমান মুখশ্রীতে মুহূর্তেই নেমে এলো একরাশ বিস্ময় আর বিরক্তি। কি সব বলছো? মাথা ঠিক আছে তোমার? মাথা ঠিক থাকবে না মানে? তোমার মতো ক্লাসলেস মেয়েকে চিনতে মাথা ঠিক রাখার প্রয়োজন হয় না। 3rd ক্লাস মেয়ে কোথাকার। যখনই দেখলে বড় লোক, তখন আর নিজের লোভ সামলাতে পারলে না, তাই না? জিভ লক লক করে উঠল। তিহু মুন্নির এমন কথাই তেতে উঠল। মাত্রই কি বলল মুন্নি? 3rd ক্লাস, তাকে 3rd ক্লাস বলা? ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় তিহু বলল। এই গলা নামিয়ে। আর তুই 3rd ক্লাস কাকে বললি? তোর নিজের কোনো ক্লাসে ঠিক আছে? কতটুকু জানিস তুই আমার সম্বন্ধে? আমার বাপ দাদা যে সম্পত্তি আছে তা দিয়ে তোর মতো 1000টা মেয়েকে আমার বাসায় ঝি হিসেবে রাখা যাবে। তাই গলা নামিয়ে কথা বলো। খেয়ে মুন্নি বেশ অবাক হলো তিহুর এমন আচরণে। সে হয়তো কল্পনা করতে পারেনি তিহুর এতটা রুড হতে পারে। কেননা তিহুর চেহারায় মিষ্টি মিষ্টি ভাব আছে, যা দেখলে সহজে কেউ ধরতেই পারবে না তার ভেতরকার আগ্নেয়গিরির উদগীরণ ঠিক কতটা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে। তবে মুন্নিও কি কম যায় নাকি? সেও তিহুর কথার জবাবে বলল। ভাষা ঠিক কর। তোর কথাতেই বোঝা যাচ্ছে তোর ভদ্রতার শিক্ষা। তাকে কথা শেষ করতে দিল না তিহু। কথার মধ্যখানেই তাকে থামিয়ে সে বলে উঠল। বিশ্বাস কর, আমি ভদ্র নই, চরম অভদ্র। আমি একেবারে খেতাবপ্রাপ্ত অভদ্র। তাই যদি চাস আমি ভদ্রতা বজায় রাখি, তাহলে নিজে ভদ্রতার সীমানার মধ্যে থাকার চেষ্টা কর। কথাটা বলেই সেখান থেকে চলে যায় তিহু। এক মুহূর্তের জন্য পিছনে ঘুরে তাকায় না। এদিকে মুন্নির বিস্মিত আঁখি যুগল অবাক বিশ্লেষণে ব্যস্ত গাম্ভীর্যময়ী রমণীটিকে এ যেন মির্জার সূচনারই সেকেন্ড ভার্সন।
একদম সেই রকমই গাম্ভীর্য দাম্ভিকতা ঝরে পড়েছে মেয়েটির কথা আর চালচলনে। আকাশে অর্ধচন্দ্র বিদ্যমান। সময়টা রাত 10টার কিছুটা পরে। নীলের রুমটা একটু ঘুরে ঘুরে দেখছিল তিহু। কি বিশাল রুম! তবে সবচেয়ে সুন্দর লাগার মতো জিনিসটা হচ্ছে তিহুর সাইডের সুইমিং পুলটা। রুমের সাথে লাগাতার সুইমিং পুল আর তার স্বচ্ছ পানিতে দৃশ্যমান নানা রঙা পাথরগুলো নজর কাড়ে। চারিধারের হরেক রকম নাম না জানা বাহারি ফুলের সমাহার। তিহু এক নজরে পানির দিকে তাকিয়ে নিজের রাগটা সংযত করার চেষ্টা করেছে। সফল হয়েছে কিছুটা তাতে। তৎক্ষণাৎ রুমের মাঝে কারোর পদধ্বনির শব্দে সেখান থেকে রুমে আসলো সে। নীল সবে নিজের পাঞ্জাবিটা একটা ফুল স্লিভ শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে। লোকটাকে এক এক সময় এক এক রকম লাগে তিহুর কাছে। এই যেমন এখন একেবারে হলিউডের কোনো বড় তারকার মতো লাগছে, আবার কখনো কখনো তাকে অভিজ্ঞ নেতাদের থেকেও দ্বিগুণ গাম্ভীর্যপূর্ণ লাগে তাকে। তবে লোকটিকে যেন এই লুকেই বেশ ভালো লাগছে তিহুর। সে মুগ্ধ নয়নের নীলকে যখন বিশ্লেষণে ব্যস্ত, তৎক্ষণাৎ মুন্নির ব্যাপারটা মাথায় আসাতে সংবিত সে দৃষ্টি নামালো। অতঃপর নীলের দেখে ফিরে বলল, আপনার ফোনটা একটু দিন তো। নীল কোনো কথা না বলে বেড সাইড টেবিলের উপর পড়ে থাকা আইরির টেল বক্সের দিকে ইশারা করলো। তিহু নীলের ইশারায় এক ঝলক সেদিকে তাকালো। অতঃপর বিড়বিড় করে বলল, এই লোক কি দৈনিক ফোন বদলায় নাকি? নীল হয়তো শুনতে পেল তিহুর কথাটা। সোফাতে বসে ল্যাপটপটা অন করতে করতে সে বলল, ফোনটা তোমার, আমার না। তিহু তখন সবে ফোনটা রিটেলস বক্স থেকে আনবক্সিং করে হাতে ধরেছিল। নীলের এমন কথায় অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো সে। একবার হাতে থাকা আইফোনটার দিকে, আরেকবার নীলের দিকে তাকিয়ে বলল, এই ফোন নিয়ে আমি কি করব? নীল ভাবলেশীনভাবে বলল, দেখেই থাকবা? মানে? যেহেতু তুমি ফোন দিয়ে করার কিছু পাচ্ছ না, তাই তাকিয়ে থাকবা সর্বক্ষণ। আমার এত দামি ফোন লাগবে না। বাট আমার লাগবে। মানে? এত মনে করো কেন? দিয়েছে যখন নিয়ে নাও। আর একটা প্রশ্ন নয়। তিহু কিছু একটা বলতে গিয়েও থামলো। অতঃপর ফোনটা হাতে নিয়ে একবার সবগুলো ফাংশন চেক দিয়ে ডায়াল করলো কাঙ্ক্ষিত নম্বরটিতে। মাহার সাথে কথা শেষে প্রায় অর্ধ ঘন্টা পর রুমে প্রবেশ করলো তিহু। নীল তখন নিজের সমস্ত কর্মব্যস্ততার সমাপ্তি ঘটিয়ে সবে ল্যাপটপটা অফ করেছে। তিহুকে দেখেন সে বলল, নূর। নীলের কণ্ঠে যেন অন্যরকম কিছু ছিল। কি তিহু না চাইতেও ঘুরে তাকালো। নূর নামটা কিছুটা নুরি হয়ে পৌঁছলো তার কর্ণকুপুরে। আকস্মাৎ সে বলল, কিছু বলবেন? শোনো তো একবার। তিহু এগিয়ে আসলো। নীল তার হাত থেকে ফোনটা নিয়ে বলল, এফবি অ্যাকাউন্ট আছে তোমার? ছিল তো। পাসওয়ার্ড মনে আছে? থাকবে না কেন, অবশ্যই আছে। বলো। তিহু কোনো কথা না বলে চুপটি করে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকলো। নীল পরপর দুইবার পাসওয়ার্ড বলার পরও অপর পাশ থেকে কোনো রূপ জবাব না আসায় বিরক্ত হয়ে বলল, কি বললাম শুনতে পাচ্ছ না? পাসওয়ার্ড কি? তিহু আমতা আমতা করে তা বলল। ইয়ে মানে? নীল ব্রু কুচকে তাকালো তার পানে। মানে কি? আসলে কোনো আসলে নকলে আমি শুনতে চাচ্ছি না। যা বললাম সাফ সাফ তার আনসার দাও। ফেসবুক পাসওয়ার্ড কি তোমার? তিহু দ্রুত কণ্ঠে বলল, কুকুর। তিহুর কথায় দেখতে গেল ভীষণ লেগে গেল নীলের। বুকে থাপ্পড় দিতে দিতে নিজেকে সামলিয়ে এসে বলল, কি? নীলের এমন অবস্থা দেখে তিহু বলল, আরে আরে এমন কেন করছেন? আপনাকে তো বলিনি। তো ওটা আমার ফেসবুক পাসওয়ার্ড। লাইক সিরিয়াসলি? কোনো সুস্থ স্বাভাবিক মানুষের ফেসবুকের পাসওয়ার্ড এরকম হয়? তিহু কিছুটা ভাব নিয়ে বলল, এসব আপনি বুঝবেন না মিস্টার। এমন পাসওয়ার্ড যে কেউ কোনোদিনও আন্দাজই করতে পারবে না। নীল মুখটা গভীর
চারার মতো করে বলল। বুঝলাম। কিছুক্ষণের মাঝে নীল ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তিহুর অ্যাকাউন্টে ঢুকলো। সামান্য স্ক্রল করতেই তার সামনে ভেসে উঠল সর্বশেষ পোস্টটা, যেখানে বড় বড় অক্ষরে লেখা, আজ একটা শ্বশুর বাড়ি নাই দেখা, আম্মুর শ্বশুর বাড়িতে থাকতে হয়, জীবনটাই বেদনার। নীল বিস্মিত দৃষ্টিতে তাকালো তিহুর দিকে। জীবনে কি যে পাপ করেছিল যার দরুন এমন একটা মেয়েকে বিয়ে করেছে ভাবার চেষ্টা করলো সে। এদিকে তিহু দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বলল, আরে মিস্টার, আপনার কাম হইলে বলুন তো, ঘুমোবো আমি। নীল ফোনটা তার হাতে দিয়ে বলল। এই নাও, হয়ে গিয়েছে। তিহুর ফোনে ফেসবুক অ্যাকাউন্ট অন করা দেখে ভাবলো একবার গ্রুপে ঢোকা যাক, তবে তার ফোনে কি এমবি আছে, হয়তো না। সে দ্রুত নীলের দিকে ফিরে বলল, আচ্ছা, আপনাদের এখানে ওয়াইফাই আছে না? হুম আপনার নিজস্ব, মানে শুধু আপনার রুমের জন্যই তো, নাকি পুরো মহলের সবার? আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। তাহলে ওয়াইফাইটা অবশ্যই শুধুমাত্র আমার রুমের জন্যই হবে, মহলেরটা আলাদা, এখানে আসে না। তিহু মুখ বাঁকিয়ে মনে মনে বলল, ঢঙ্গে আর বাঁচি না, বললেই হয় মহলেটা এখানে পায় না। তা না, আবার ঢং করে বলা হচ্ছে আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করি না। তিহুকে এমন চুপ করে থাকতে দেখে নীল বলল, কিছু বলবে নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবে? পাসওয়ার্ডটা একটু দেবেন? আই লাভ ইউ। নীলের কথায় তিহুর চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। বিস্ময়পূর্ণ কণ্ঠে এসে বলল, কি বললেন? এটা ওয়াইফাই পাসওয়ার্ড। একটু আগে তো আমাকে খুব বলছিলেন। তা আপনার কি মনে হয় কোনো স্বাভাবিক মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড আই লাভ ইউ হতে পারে? এটা আমি না, এজাজ দিয়েছে। আর চুপচাপ বসে কোনো কাজ থাকলে সেটা করো, বকবক করে আমার মাথা খেও না। বলে নীল মোবাইল ক্রলিং এ ব্যস্ত হয়ে পড়ল। তিহু নাক মুখ সিটকে একবার সেদিকে তাকালো, অতঃপর নিজেও বিছানায় গিয়ে একবার নিজের মেসেঞ্জার চেক দিতে লাগলো। কিছুক্ষণ পর তিহু হঠাৎই বলল, এই যে শুনছেন, সারাদিনের ক্লান্তি শেষে হয়তো একটু ঘুম ঘুম আসছিল নীলের। তিহু কণ্ঠে এসে বলল, বলো। একটা রিকোয়েস্ট করবো, রাখবেন প্লিজ? বেশি ঢং না করে বলে ফেলো। অ্যাকচুয়ালি আমি গ্রুপে ঢুকে দেখছিলাম কালকে আমাদের একটা ক্লাস টেস্ট আছে। প্রফেসর চিফ স্যার নিজে যাওয়ার জন্য জরুরি তলব করেছেন, তাই যদি আপনি আমায় একটু দিয়ে আসতেন। না মানে আপনার ভার্সিটি অবধি যাওয়া লাগবে না, শুধু বাড়ি থেকে বের হতে আমায় হেল্প করতে পারলেই হচ্ছে। আর তাকে কথার মাঝে থামিয়ে নিল, বলল, এত ফর্মালিটিসের দরকার নেই। বলেছে যখন অবশ্যই কালকে তুমি ভার্সিটি যাবে, আর এখন ঘুমিয়ে পড়ো। তিহু অতি ভদ্রমের মতো বলল, আচ্ছা। নীল সোফাটাতে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। কিন্তু তিহুর চোখে ঘুমের লেশ মাত্র নেই, মনে আনন্দের জোয়ার বইছে তার। কাল মাহার সামনে গিয়ে এতদিনের অ্যাডভেঞ্চারের কথাগুলো বলতে না পারলে একদণ্ড শান্তি মিলবে না তার। কত কত কথা জমা হয়ে আছে। পূর্বের আকাশ সিঁদুরের রঙে রাঙা হয়ে উঠেছে, সুস্নিগ্ধ রৌদ্র কিরণ ছড়াচ্ছে ধরণী জুড়ে। তীক্ষ্ণ সেই মিষ্টি রৌদ্রের সঙ্গে রুমের পার্শ্ববর্তী প্রকাণ্ড বকুল বৃক্ষের একগুচ্ছ বকুলের ঘ্রাণে রুম মম করছে। দক্ষিণা জানালাটা দিয়ে একরাশ সুভাষিস নরম পবন ছুঁয়ে গেল রুমটাতে। এমনই সুস্নিগ্ধ প্রভাতে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল তিহু। আলসে ভঙ্গিতে বিছানায় উঠে বসল সে। ঘড়ির কাঁটায় সকাল 6টা চলমান। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাওয়ার আগে এক ঝলক তাকালো সোফায় ঘুমন্ত নীলের দিকে। একটা কুশন মাথার নিচে, আরেকটার ওপর শরীরের সমগ্র ভর ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে বেশ আরাম করে ঘুমিয়ে আছে সে। তিহু কোনরূপ শব্দ না করে চুপিসারে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে দীর্ঘ একটা শাওয়ার নেওয়া শেষে তিহু দেখতে পায় এখনো বিঘরে ঘুমাচ্ছে সে। তিহু ঘড়ির কাঁটার তাকিয়ে দেখে 6টা বেজে 45 মিনিট। সে ভাবতে লাগলো এখন কি করা উচিত। এমনিতে আজ ভার্সিটি আছে, তার উপর বেলাও চড়া হতে শুরু করেছে। তিহু এগিয়ে গিয়ে
সামান্য ঝুঁকে ঘুমন্ত নীলের পিঠে আলতো ধাক্কা দিয়ে বলল। এই যে শুনছেন, কোনো জবাব না আসায় তিহু আবার ডাকলো। এই যে উঠুন না। নীল এবারও কোনো জবাব না দেওয়ায় তিহু একটা হতাশ হয়ে সেখান থেকে সরে যাচ্ছিল, ঠিক তখনই নীল পাশ ফিরল আর তিহু পড়ল মহা বিপত্তিতে। তার একগুচ্ছ কেশরাশ আটকা পড়ল নীলের শার্টের বোতামে। সামান্য ব্যথায় কুকিয়ে উঠল সে, তৎপর হয়ে পড়ল সেগুলো ছাড়াতে। তবে কোনো মতেই সেগুলোকে নীলের বোতাম থেকে আলাদা করতে পারছে না সে। বেশ শক্তপোক্ত ভাবে আটকে গিয়েছে তারা। এদিকে নিজের থেকে কয়েক ইঞ্চি উচ্চতায় কারোর সঞ্চালন অনুভূত হতেই তড়িৎ বেগে চোখ খুলল নীল। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো তিহুর সাথে। দুজনেই লাজুক ভঙ্গিমায় অনিমেষ চেয়ে রইল একে অপরের দিকে। হঠাৎই নীল সামান্য নড়ে উঠতেই চুলে টান লাগার দরুণ ভারসাম্য হারিয়ে তিহু তার বুকের উপর পড়ল। লজ্জায় এক মহাসমুদ্রে ডুব দিল দুজনেই। তিহু দ্রুত নীলের বক্ষদেশ উঠতে যেতেই ফের চুলে টান লাগায়, আবারও মুখ দিয়ে ব্যথা তুর শব্দ করে উঠল। নীল ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো? আমার চুলগুলো আপনার শার্টের বোতামে আটকে গিয়েছে। নীল সেগুলো ছাড়ানোর জন্য যখনই উঠতে গেল তৎক্ষণাৎ ব্যথায় ফের চোখ মুখ খিচে নিল তিহু। তা দেখে নীল নরম কণ্ঠে বলল, ওয়েট, জাস্ট সামান্য একটু, আই প্রমিস। বেশি ব্যথা লাগবে না, আর একটুখানি। তিহু চোখ মুখ ওভাবে রেখে বলল, আস্তে, উফ, ওগুলো যেন ছাড়াতেই যাচ্ছে না। নীল ততক্ষণে চুলগুলো প্রায় ছাড়িয়েই ফেলেছে। ধীরে ধীরে সেগুলো হাতের মাঝে এনে তিহুর অমন অবস্থা দেখে সামান্য হেসে সে বলল, ছাড়াতে যখন যাচ্ছে না তো ছাড়াচ্ছ কেন? হয়তো তারা সারা জীবন আমার বক্ষে থেকে যেতে চায়, একটুখানি ভালোবাসা নিয়ে। শেষ কথাটা একটু আস্তে বলল নীল, যার দরুন তা তিহুর কর্ণকুহরে পৌঁছালো কিনা বলা দায়। তবে তার প্রথম কথাগুলোতে বোকা বনে গেল তিহু। ভ্রুটা সামান্য কুঁচকে সে বলল, মানে? নীল সোফা থেকে উঠতে উঠতে বলল। মানে কিছু না। সে মুচকি হেসে ওয়াশরুমের দিকে এগিয়ে চলল। তিহু একটাই ভঙ্গিমায় তখনও তাকিয়ে থাকলো তার দিকে। ডাইনিং এ জমা হয়েছে বাড়ির সকলে। বাড়ির সব পুরুষ আর নবীনেরা খেতে ব্যস্ত। প্রত্যেক পুরুষের পাশেই দাঁড়িয়ে আছে নিজ নিজ সহধর্মিনী। অন্যান্য দিন বাবা আর বড় চাচুর পাশে মা আর বম্মা থাকলেও আজ বউ ভাইয়ের পাশে তার সহধর্মিনীকে দেখে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নিহিত। পাশেই বসেছিল রাফা। নিহিতের দিকে ফিরে এসে বলল, কি হলো? তোমার কি বউ মারা গেছে নাকি? নিহিতের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কিছু বলতে গিয়েও হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, দেখ দেখ, আজকে নীল ভাইয়ের পাশেও বৌমানি আছে, কালও রাফিন ভাইয়ের পাশে তার সহধর্মণী আসবে, আর আমার। নিহিতের কথায় হো হো করে হেসে উঠল রাফা। সকলে খাওয়া বন্ধ করে রাফার এমন হাসির পানে তাকালে থমকালো সে। সরি বলে আবারও খাওয়ায় মনোনিবেশ করলো। অন্যান্য দিন হলে হয়তো মায়ের হাত থেকে কেউ বাঁচাতে পারতো না তাকে, কিন্তু আজ মা বড় ভাইয়ের যত্নে মশগুল বিধায় এবারের মতো বেঁচে গেল সে। কিছুক্ষণ পর নিহিতের দিকে ফিরে সে বলল, শোনো ভাই, তোমাকে একটা কথা বলি, তোমার কপালে কোনো দিন কোনো মেয়ে জুটবে না। আর তাকে বলা শেষ করতে না দিয়েই হুট করে নিহিত বলে উঠল, তুই কি নিজেকে মেয়ে মনে করিস না? নিহিতের এমন কথায় কপাল কুচকালো রাফা। ডান চোখটা সামান্য ছোট করে সে বলল, মানে? নিজের কথায় নিজেই লজ্জায় পড়ে গেল নিহিত। দ্রুত পাশের গ্লাস থেকে এক গ্লাস পানি এক নিমিষে শেষ করে দিয়ে বলল, মানে কিছু না, এখন দ্রুত খা। মানে কিছু না, এখন দ্রুত খা। আর একটা কথা বলবি তো এমন থাপ্পড় দিব না। রাফা নাক সিটকে বলল, তোমার আসলেও মাথার সমস্যা আছে নিহিত ভাই। নিহিত আর কোনো কথা বলল না, চুপচাপ দ্রুত ভঙ্গিতে খেতে থাকলো।
তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করছো? যাও এক্ষুনি, আর দ্রুত রেডি হয়ে নিচে আসো, কুইক। নীলের কণ্ঠে সবাই অবাক ভঙ্গিমায় তাকালো তার দিকে। রৌশানারা ব্রু যুগল কুচকে বললেন, রেডি হব মানে? কোথায় যাবি তোরা? নীল নির্লিপ্ত ভঙ্গিমায় বলল, আজকে নূরের ভার্সিটি আছে, আর আমরা সেখানে যাব। রুমিনারা স্বামীর প্লেটে ভাত দেয়া বন্ধ করে বললেন, ভার্সিটিতে যাবে মানে আজকে তো কিছু রিচুয়াল আছে। আর তুই জানিস না, খানবাড়ির বউদের বিয়ের 1 সপ্তাহ আগে কলেজে বা ভার্সিটিতে যেতে নেই, দায়িত্ব থাকে তাদের, বুঝে নিতে হয় সেগুলো। মায়ের কথায় মুন্নি বলল,